আমরা তো সবাই চাই যে আমাদের পছন্দের জিনিসগুলো, ভালোবাসার মুহূর্তগুলো যেন চিরকাল টিকে থাকে, তাই না? কিন্তু যদি এমন হয় যে কোনো কিছু শেষ হয়ে যাবে জেনেই ভালোবাসাটা আরও গভীর, আরও তীব্র হয়ে ওঠে? আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট ৭৩-এর গভীরে ডুব দেব। এটা এমন এক কবিতা যা আমাদের শেখায় যে যা কিছু শেষ হতে চলেছে তাকেই হয়তো সবচেয়ে ভালোভাবে ভালোবাসা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন, তাই না? সাধারণত আমরা জানি কোনো কিছু ফুরিয়ে যাবে তখন তো কষ্ট হয়, মন খারাপ লাগে। কিন্তু শেক্সপিয়ার এখানে ঠিক উল্টো প্রশ্নটা করছেন। কিভাবে একটা আসন্ন বিচ্ছেদই ভালোবাসাকে আরও মজবুত করে তুলতে পারে? সনেট ৭৩ কিন্তু ঠিক এই জটিল ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করে। তো প্রায় ১৬০৯ সালের দিকে লেখা এই সনেটটা শুধু একটা কবিতা না, এটা আসলে অমরত্ব আর ভালোবাসার সম্পর্ক নিয়ে শেক্সপিয়ারের এক গভীর ভাবনা। এটা তার বিখ্যাত ফেয়ার ইউথ সনেট সিরিজের একটা অংশ, যা এক রহস্যময় তরুণকে উদ্দেশ্য করে লেখা। সেই তরুণের পরিচয় নিয়ে কিন্তু আজও গবেষকদের মধ্যে অনেক বিতর্ক। কবিতাটা ঠিকঠাক বুঝতে হলে এর গঠন বা স্ট্রাকচারটা জানা খুব জরুরি। দেখুন, শেক্সপিয়ারের সনেটগুলোর একটা নির্দিষ্ট ছক থাকে। প্রথমে ৩কে ৪ লাইনের স্তবক, যেগুলোকে বলে কোয়াট্রেন, সেখানে একটা সমস্যা বা ভাবনাকে ধীরে ধীরে গড়ে তোলা হয়। আর একদম শেষে থাকে ২ লাইনের একটা কাপলেট, যা হঠাৎ করে পুরো ব্যাপারটার একটা সমাধান দেয় বা গল্পে একটা মোড় নিয়ে আসে। সনেট ৭৩ কিন্তু নিখুঁতভাবে এই গঠনটাই মেনে চলে। আচ্ছা, কবিতার প্রথম অংশটা কিন্তু বেশ বিষণ্ণ একটা সুর দিয়ে শুরু হচ্ছে। এখানে বক্তা ধীরে ধীরে একটা ক্ষয় আর সমাপ্তির আবহ তৈরি করছেন। কবিতাটা শুরুই হচ্ছে একটা বিষণ্ণ ডাক দিয়ে। বক্তা তার প্রিয়জনকে বলছেন, আমার মধ্যে তুমি বছরের সেই সময়টা দেখতে পাচ্ছ, মানে হেমন্তকাল, যখন হলুদ পাতাগুলো ঝরে পড়ছে বা হয়তো ডালে আর কোনো পাতাই নেই। এটা আসলে বার্ধক্যের এক অসাধারণ আর ভীষণ মর্মস্পর্শী ছবি। এখানেই তো শেক্সপিয়ারের আসল জাদুটা লুকিয়ে আছে। বেয়ার রুইন্ড কোয়ার্স বা নগ্ন ধ্বংসপ্রাপ্ত গায়ক দল, এই লাইনটা শুধু খালি ডালের ছবি আঁকে না, এটা আমাদের চোখের সামনে একটা ভেঙে পড়া গির্জার ছবিও তুলে ধরে, যেখানে একসময় হয়তো খুব সুন্দর ঐকতান সঙ্গীত হতো। এখন যেমন সেই গির্জায় আর গান নেই, ঠিক তেমনি গাছের ডালেও আর পাখির ডাক শোনা যায় না। জীবনের যে একটা উচ্ছ্বাস, একটা প্রাণচাঞ্চল্য ছিল, সেটার সমাপ্তিকে কি দারুণভাবেই না তুলে ধরা হয়েছে। চলুন এবার দ্বিতীয় রূপকটা দেখি, যেখানে এই শেষের অনুভূতিটা আরও তীব্র, আরও ঘন হয়ে উঠবে। এখানে বক্তা নিজেকে দিনের শেষ মানে গোধূলির সঙ্গে তুলনা করছেন। ঠিক যেমন সূর্যাস্তের পর আলোটা পশ্চিমে মিলিয়ে যায় আর কালো রাত এসে সবকিছুকে গ্রাস করে, বক্তার জীবনও ঠিক সেভাবেই শেষের দিকে এগিয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছেন, কবি কিভাবে সময়টাকে ছোট করে আনছেন? প্রথম স্তবকে ছিল পুরো একটা ঋতু, মানে বছরের শেষ, আর এখানে সময়টা নেমে এলো একটা দিনের শেষে। এই কৌশলটা কিন্তু আসন্ন সমাপ্তির অনুভূতিটাকে আরও জমাট আর কাছের করে তোলে। এখানে রাতকে শুধু অন্ধকার হিসেবে দেখানো হয়নি, বরং তাকে বলা হয়েছে মৃত্যুর দ্বিতীয় সত্তা। মানে রাত যেন মৃত্যুরই আরেকটা রূপ, যে জীবন্ত সবকিছুকে চিরদিনের মতো বিশ্রামে পাঠিয়ে দেয়। এটা কিন্তু বেশ শক্তিশালী আর ভয় জাগানো একটা ছবি। এবার আমরা তৃতীয় এবং শেষ রূপকটার দিকে এগোবো, যেটা বক্তার ভাবনার সবচেয়ে অন্ধকার দিকটাকে আমাদের সামনে নিয়ে আসবে। তৃতীয় আর চূড়ান্ত রূপকটাতে বক্তা নিজেকে একটা নিভে আসা আগুনের সাথে তুলনা করছেন। যে আগুন একসময় দাউ দাউ করে জ্বলছিল, তা এখন নিজেরই যৌবনের ছাইয়ের উপর পড়ে ধিকি ধিকি করে জ্বলছে, যেন এটাই তার মৃত্যুসজ্জা। এই ছবিটা কিন্তু সাংঘাতিক মর্মস্পর্শী। ভাবুন একবার, যৌবনের শক্তি আর আবেগ যা একসময় জীবনকে জ্বালিয়ে রেখেছিল, সময়ের সাথে সাথে সেটাই ছাই হয়ে গেছে, আর এখন সেই ছাই আগুনের শিখাটাকে নিভিয়ে দিচ্ছে। জীবন নিজেই যেন নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শেষ লাইনটা জীবনের একটা গভীর সত্যকে তুলে ধরে। যে শক্তি আমাদের বাঁচিয়ে রাখে, সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি আমাদের শেষ করে দেয়। এই ধারণাটা শেক্সপিয়ারের সময়ে প্রচলিত একটা ল্যাটিন প্রবাদ থেকে নেওয়া হয়েছিল, যা জীবনের এই আত্মবিধ্বংসী দিকটাকেই দেখায়। এই টেবিলটা দেখুন, এটা দারুণভাবে কবিতার কাঠামোগত দিকটা তুলে ধরে। প্রথম দুটো রূপক, হেমন্ত আর গোধূলি, এগুলো কিন্তু চক্রাকার, মানে শীতের পর আবার বসন্ত আসে, রাতের পর আবার দিন হয়। কিন্তু তৃতীয় রূপকটা, মানে নিভে যাওয়া আগুন, সেটা কিন্তু চূড়ান্ত। ছাই থেকে তো আর নতুন করে আগুন জ্বলে না। এর মাধ্যমে কবি মৃত্যুর যে চূড়ান্ত অপরিবর্তনীয় রূপ, সেটাকে প্রতিষ্ঠা করলেন। বেশ, এতক্ষণ ধরে যে বিষণ্ণতা আর সমাপ্তির আবহ তৈরি করা হলো, এবার কিন্তু কবিতাটা তার আসল মোড়টা নেবে। সমস্যা থেকে আমরা এবার সমাধানের দিকে এগোচ্ছি। আর এখানেই আসে সেই অবাক করা কাপলেটটা। বক্তা বলছেন, তুমি এই সব ক্ষয়, এই আসন্ন সমাপ্তি সব দেখতে পাচ্ছ,
আর ঠিক এই কারণেই তোমার ভালোবাসা আরও শক্তিশালী হয়ে উঠছে, কারণ তুমি তাকেই আরও ভালোভাবে ভালোবাসতে চাও, যাকে খুব তাড়াতাড়ি হারাতে চলেছ। সুতরাং আসল ব্যাপারটা হলো এটাই, ভালোবাসা মৃত্যুর সামনে এসে দুর্বল হয় না, বরং আরও তীব্র হয়ে ওঠে। ক্ষণস্থায়ী বলেই হয়তো জীবনের প্রতি, ভালোবাসার প্রতি আমাদের মায়াটা বেড়ে যায়। এটাই এই সনেটের মূল প্যারাডক্স বা বিরোধাভাস। কিন্তু ভালোভাবে ভালোবাসা বা টু লাভ দ্যাট ওয়েল কথাটা ঠিক মানে কি? সমালোচকরা এর দুটো দারুণ ব্যাখ্যা দেন। একদিকে এর মানে হতে পারে সময়ের বিরুদ্ধে গিয়ে আরও আবেগ দিয়ে ভালোবাসা, অন্যদিকে এর মানে হতে পারে এক গভীর প্রজ্ঞা নিয়ে ভালোবাসা, যেখানে আমরা জেনে শুনে ক্ষণস্থায়ী সৌন্দর্যকে আরও বেশি কদর করি। কে জানে, হয়তো শেক্সপিয়ার দুটো অর্থই বোঝাতে চেয়েছিলেন। তাহলে এই বিষণ্ণতা থেকে আসার এই বুড়ো যাত্রাপথে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক। সংক্ষেপে বলতে গেলে এই কবিতাটা আমাদের একটা বিষণ্ণ যাত্রা থেকে এক আশাবাদী উপলব্ধিতে নিয়ে যায়। এটা দেখায় যে জীবনের শেষটা অনিবার্য জেনেও ভালোবাসা কিভাবে আরও অর্থবহ আর শক্তিশালী হয়ে উঠতে পারে। ক্ষয়ের ছবির মধ্যে দিয়ে এটা আসলে ভালোবাসারই জয়গান গায়। এই আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের মনে গেঁথে থেকে যায়, যা এই কবিতাটি আমাদের জন্য রেখে গেছে। প্রায় 400 বছরেরও বেশি পুরনো এই কবিতাটা আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোনো কিছু ক্ষণস্থায়ী, এটা জেনেই কি তার সৌন্দর্য বেড়ে যায়? একটা ফুল, একটা সূর্যাস্ত বা এমনকি মানুষের জীবন, এর একটা শেষ আছে বলেই কি তা আমাদের কাছে এত মূল্যবান? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।